আগামীকাল নবান্ন সভাঘরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। দপ্তর ধরে ধরে রিভিউ করবেন শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, প্রত্যেকটা দপ্তর ধরে ধরে রিভিউ করবেন শুভেন্দু অধিকারী। কখন এই বৈঠক শুরু হবে? এই বৈঠক নিয়ে কি আপডেট রয়েছে? দেখো, আগামীকাল দুপুর 2টার সময় নবান্ন সভাঘরে এই বৈঠক করা হবে। বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যত দপ্তরের সচিবদের নিয়েই এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে বিভিন্ন দপ্তর ধরে ধরে রিভিউ করবেন মুখ্যমন্ত্রী। তুমি দেখেছো যে গতকাল অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই সোমবার তিনি সচিবদের নিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন এবং তারপর ফের 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও তিনি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করবেন। আগামীকাল সব দপ্তর ধরে ধরে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে। বেশ। তিলজলা আগুনে পদক্ষেপ রাজ্যে, পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিলজলা তদন্তে কমিটি গঠন, কাল সকাল 11টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ। ভয়াবহ আগুনে দুজনের মৃত্যু হয়েছে এবং আগুনে ঘটনাস্থলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিলজলাতে আগুন এবং যে বহুতলে আগুনে দুজনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এবার পদক্ষেপ রাজ্যের, পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিলজলা তদন্তে কমিটি গঠন এবং অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে 11টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ এমনিতেই দেওয়া হয়েছে। আর ভয়াবহ আগুনে দুজনের মৃত্যু। অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে ঘটনাস্থলে সরাসরি আপনাদের দেখাচ্ছি। তিলজলা আগুন এবং আগুনে পদক্ষেপ রাজ্যের, ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন অগ্নিমিত্রা পাল। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, তমশ্রী, অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে এসেছেন এবং তার সঙ্গে বিভিন্ন দপ্তরের সচিবরা রয়েছে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা এই তপসিয়ার যে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল, পাশাপাশি দুটি বাড়ি, তার একটি বাড়িতে ঢুকেছে গুলাম জিলানি রোড। সেখানে প্রথম যে বাড়িটিতে, যেখানে অত্যন্ত মানে সরু জায়গা, একটা সরু গলি দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে, খুব ঘনবসতিপূর্ণ এলাকা এবং আশপাশে প্রায় বলা যেতে পারে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির ন্যূনতম কোনো ফাঁক নেই। তবে তার মধ্যে অগ্নিমিত্রা পাল তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন এবং তিনি খতিয়ে দেখছেন যে কোথায় কি সমস্যা হয়েছে, কোথাও এবং এখানে ফায়ার সেফটি ছিল কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে, ফায়ার লাইসেন্স ছিল কিনা সেই সমস্ত বিষয়টা। কারণ এটা হচ্ছে ডেল্টা লেদার ইন্ডাস্ট্রিজ বলে একটি বেসরকারি চামড়ার কারখানা ছিল এই বাড়িটির দোতলাতে, এমনটাই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, মোহাম্মদ হাসনুজ্জামান এবং রাজেশ আলী লস্কর। দুজনের মৃত্যু হয়েছে। 40 বছর বয়সী মোহাম্মদ হাসনুজ্জামান, 35 বছর বয়সী রাজেশ আলী লস্কর, তাদের দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি 3 জন গুরুতর আহত অবস্থায়। তার মধ্যে 2 জন পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল বা চিত্তরঞ্জন হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছে। গৌর মন্ডল তিনি রয়েছেন ভেন্টিলেশনে এবং আরো একজন ভেন্টিলেশনে রয়েছেন এবং পাশাপাশি একজন এই মুহূর্তে বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সরকারের পক্ষ থেকে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো অবস্থার সৃষ্টি না হয় সেই সমস্ত দেখা হচ্ছে। ভেন্টিলেশনের যে মোহাম্মদ ইবরার এবং গৌর সর্দার, তারা দুজনে ভেন্টিলেশনে রয়েছেন এবং মোহাম্মদ তানভীর তিনি বার্ন ওয়ার্ডে রয়েছে এবং রাজেশ আলী মোল্লা এবং মোহাম্মদ হাসানুজ্জামান, একজনের বাড়ি ভাঙর এবং আরেকজনের বাড়ি বেগমরা, তাদের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। এই এলাকাটা অত্যন্ত মানে ঘনবসতিপূর্ণ এলাকা এবং যাতে কোনো রকম সমস্যা না হয় এই মুহূর্তে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গোটা ঘটনাস্থল ঘুরে দেখছেন এবং তার সঙ্গে রয়েছেন দপ্তরের সচিবরা রয়েছেন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং গোটা এলাকায় এই এলাকাটাতে গোটা এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয় এই গুলাম জিলানি খান রোড
গুলাম জিলানি খান রোড, তপসিয়ার গুলাম জিলানি খান রোড, সেখানে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, কারণ এতটাই ঘনবসতিপূর্ণ এলাকা এবং প্রচুর মানুষের বসবাস, ফলে এই এলাকা যাতে নতুন করে কোনো রকম সব বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং যেহেতু এখনো পর্যন্ত এই ঘটনা এবং দ্রুত যাতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদেরকেও আশ্বাস দেওয়া হয়েছে যে আগামী সময়ে যাতে কোনো রকম ভাবে এই ফায়ার সেফটি যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়টা যেন দেখা হয়, এবং একই রকম ভাবে যে ফায়ার লাইসেন্স আছে কিনা প্রত্যেকটি কারখানার সেই বিষয়টাও সুনিশ্চিত করা হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী এবং পাশাপাশি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন দোতলায়, যেখানটা খুব সরু সিঁড়ি দিয়ে তিনি ওপরে উঠেছেন এবং সেখানে তিনি তার দপ্তরের সচিব এবং কলকাতা পুলিশের দুজন উচ্চপদস্থ আধিকারিক তারা সেখানে গেছেন, বাকিরা প্রত্যেকেই বাইরে অপেক্ষা করছেন। অর্থাৎ অভিজিৎ, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল যে বহুতলে আগুন লেগেছে সেই বহুতলের ভিতরে ঢুকে ঘটনাস্থল পরিদর্শন করছেন। হ্যাঁ, এই মুহূর্তে মন্ত্রী বেরোচ্ছেন, এই মুহূর্তে মন্ত্রী বেরোচ্ছেন পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বেরোচ্ছেন। প্রথম যে বাড়িটি ঘটনাস্থল সেখান থেকে তিনি সবাই পিছিয়ে যাও, এই মুহূর্তে তাতে বলা যেতে পারে যাতে কোনো রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম সব ব্যবস্থা রাখা হয়েছে। এবং এর থেকে এগোবেন না রয়েছেন, আমরা অবশ্যই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি পরিস্থিতি দেখলেন অগ্নিমিত্রা পাল নবনির্বাচিত মন্ত্রী, তিনি কি কথা বলছেন, তিনি পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এবং দিদি কি দেখলেন পরিস্থিতি? এখানে এই বাড়িটিতে যেটা দেখতে পাচ্ছেন যেখানে ঘটনাটা ঘটেছে দুতলাতে একটি পার্স লেদারের ছোট ছোট পার্স বানাবার ফ্যাক্টরি, বিল্ডিংয়ের কোনো পারমিশন নেই, ইলিগাল বিল্ডিং, ফায়ার লাইসেন্স নেই, কোনো বিল্ডিংয়ের এনওসি নেই, বাড়ির মালিক উপরে থাকে তার ফ্যামিলিকে নিয়ে, তাদেরই এই কোম্পানি। দুজন মারা গেছে, বাথরুমে নিজেদেরকে বাঁচাবার জন্য বন্ধ করেছিল এবং অ্যাসফিক্সিয়েশনে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন, দম বন্ধ হয়ে। টোটাল বোধহয় 30 জন ছিলেন, বাকিরা ইভ্যাকুয়েট হতে সাহায্য করেছিল, কেউ এসেছিল বেঁচে গেছে, কিন্তু 3 জনের অবস্থা খুব সিরিয়াস। 2 জন মারা গেছেন, 3 জনের অবস্থা খুব সিরিয়াস, তারা চিত্তরঞ্জনে ভর্তি রয়েছেন। এই ধরনের অবৈধ বিল্ডিংগুলো এই সমস্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে, এরকম একের পর এক অবৈধ এরকম বাড়ি এবং এত ঘনবসতিপূর্ণ এলাকা, ঘিঞ্জি এলাকায় এইরকম ভাবে ফায়ার লাইসেন্স ছাড়া এরকম ধরনের ব্যবসা চলছে, কি বলবেন? তো আগে যে সরকার ছিল মমতা ব্যানার্জির সরকার, তারা তো এইভাবে টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে। ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া এই বিল্ডিংটা হয়েছে? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া তার কোনো ট্রেড লাইসেন্স নেই, ব্যবসা করছে। তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত বোস ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। একটা ব্যবসা শুরু করার জন্য তো ফায়ার লাইসেন্স দরকার হয়। তো আগের সরকার করে গেছেন, মমতা ব্যানার্জি করেছেন, অভিষেক ব্যানার্জি করেছেন, ফিরহাদ হাকিম করেছেন, ঘুষ নিয়ে মানুষকে একদম যতগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। শুধু কলকাতা নয়, শুধু তিলজলা নয়, সব জায়গাতে। আমি ডিপার্টমেন্টকে বলেছি ইমিডিয়েট আমরা স্টেপ নেব, সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের ইলিগাল বিল্ডিং রয়েছে আমরা নোটিশ পাঠাবো, এদের বাড়ি খালি করে দিন, আর তা না হলে আমরা আমাদের ব্যবস্থা করব। সরকারিভাবে আপনারা কিভাবে তদন্ত এগোচ্ছেন, মানে কোনো টিম গঠন? কালকে ফরেন্সিক টিম আসছে। শর্ট সার্কিট হয়ে এনারা যেটা আন্দাজ, অত্যন্ত সরু তার, যে তারে এত লোড নেবার ক্ষমতাই নেই, পয়সা বাঁচাবার জন্য এইরকম ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে শর্ট সার্কিট হয়েছে। আদৌ শর্ট সার্কিট হয়েছে না অন্য কোনো কারণ, কাল ফরেন্সিক আসবে, এসে দেখবে। এবং যে বাড়ির মালিক এবং তার 2 ছেলে, 3 জন পার্টনার, তারা পলাতক। সুতরাং আমি পুলিশকে বলেছি যেভাবেই হোক তাকে খুঁজে বার করুন, অ্যারেস্ট করুন, এখানে কোনো ছুট নেই।
আর যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সুপারভাইজার, তারা তো কে মানে কাজের লোক, তারা তো কর্মী। এই একই এলাকায় রবার কারখানা তো আগুন লেগেছিল কয়েকদিন আগে, সেখানেও এই একই রকম ভাবে বহু মানুষ। তো মোডাস অপারেন্ডি তো এক ছিল এই সরকারের। আজকে মমতা ব্যানার্জির সরকারের মোডাস অপারেন্ডি ইজ দ্য সেম। আজকে তিলজলাতে বা অন্য জায়গাতে, তপসিয়াতে বা কসবাতে, যেখানে হোক, ঘুষ নিয়ে, টেবিলের তলায় ঘুষ নিয়ে বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিচ্ছে। বিল্ডিং হওয়ারই কথা নয়, কি অবস্থা বিল্ডিংগুলো দেখুন, হওয়ারই কথা নয়, প্ল্যান দিয়ে দিয়েছে। মানে যা কিছু করে দিতে পারবে, শুধু আপনাকে ঘুষ দিতে হবে। ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে তার উপর গোডাউন। ওয়াও মোমোর কারখানাতে 30 জন পুরো ছাড়ি হয়ে গেল। নোবডি ইজ আনসারেবল। আগের সরকার আনসারেবল ছিল না, অ্যাকাউন্টেবল ছিল না। আমরা পরিবার একটা কম্পেনসেশনের জন্য কি ভাবছেন এবং আহতদের পরিবারের সঙ্গে কি দেখা? দেখুন, আমি আমাদের সম্মানীয় চিফ মিনিস্টারের সাথে কথা বলবো, শুভেন্দুবাবুর সাথে আমি কথা বলবো, তারপর সরকার কি কম্পেনসেশন দেবে, আর যে দায়ী মালিক তার কি কি কনফিসকেট করা হবে কম্পেনসেশন দেবার জন্য, সেটাও তো দেখতে হবে। আর যে ইউপি সরকার দেয়, কিন্তু যে বদমাইশি করলো তারও জিনিস কনফিসকেট করে, তো সেটা কনফিসকেট করতে হবে, তাহলে শিক্ষা পাবে কি করে? এই ধরনের বদমাইশ লোকেরা শিক্ষাটা পাবে কোথা থেকে? আহতদের পরিবারের সঙ্গে কি দেখা করবেন? আমি এখন যাব হাসপাতালে, যারা 3 জন সিরিয়াস কন্ডিশনে রয়েছে আমি তাকে গিয়ে দেখব, তারপর অনারেবল সিএম এর সাথে কথা বলে এই বিষয়ে কি করা যেতে পারে সেটা আমরা কথা বলছি। এই রাস্তা দিয়ে যখন দমকলের গাড়ি আসে, সেটা আসতে অনেক সমস্যা হয়। এর আগে এখানে আগুন লেগেছিল, তখন এখানকার স্থানীয়রা বলছে যে গাড়ি আসতেই 40 মিনিট 30 মিনিট সময় লেগে যায়। এই রাস্তা দিয়ে তো প্ল্যানিং করে করা হয়েছে কি? আজকে ফিরহাদ হাকিম মহাশয় বা মমতা ব্যানার্জির সরকার এই বাড়ি যে পারমিশনগুলো দিয়েছিলেন, ভেবেছিলেন কি যে এখানে আগুন লাগলে দমকলটা ঢুকবে কি করে, জলটা আসবে কি করে, মানুষগুলোকে বের করা যাবে কি করে? ভেবেছিলেন কি করে ভাববেন? আমরা তো কুকুর বেড়াল, তার মতো আমাদের ট্রিটমেন্ট করা হয়েছিল এই 15টা বছর, আর তার আগে 34 বছর। আমরা কিন্তু সেটা করতে দেব না। তাই আমি সতর্ক করে দিচ্ছি, আর আমার ডিপার্টমেন্টকেও বলে দিয়েছি, সারা পশ্চিমবঙ্গে ইউ সেন্ড এ নোটিস, যারা এই ধরনের ইলিগাল বাড়ি বানিয়ে রয়েছে ইমিডিয়েটলি নোটিশ পাঠান, কারেন্ট কেটে দিন, ইলেকট্রিসিটি কেটে দিন, তারপর সব পথে আসবে। প্রত্যক্ষদর্শী যিনি উদ্ধার করেছেন তিনি বলছেন একেবারে কোনো রাস্তা নেই, ন্যারো রাস্তা, প্রত্যেকে বাথরুমের মতো একটা ছোট্ট জায়গায় তারা বাঁচার জন্য মানে নামার রাস্তা ছিল, নামার রাস্তা অবধি নেই, এবং সেই সময় টিফিন টাইম চলছিল বলে বাকিরা বাইরে ছিল, নাহলে আরো বড় দুর্ঘটনা। বিল্ডিং কি ভাঙা হতে পারে? মানে এইটা হচ্ছে ভুল। দেখুন, আমি তো সেটা বলতে পারবো না, আমাদের অনারেবল সিএম রয়েছে, আমাদের সিএম সাহেব, উনি ডিসিশনটা নেবেন। আপাতত আমার যা করার একজন এই ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে আমি সেগুলো। কোনো নির্দিষ্ট রূপরেখা তৈরি করছেন পুরো দপ্তর থেকে? দেখুন, আজকে আমাদের মানে দায়িত্ব নেবার দ্বিতীয় দিন, সুতরাং এখনো সেই সব বিষয়ে কথা হয়নি। ডিটেলিংয়ে আমরা এই বিষয়গুলো দেখব। তো এই মুহূর্তে এই দুঃখজনক ঘটনা ঘটলো, ইমিডিয়েটলি আমার পরিবারের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় প্রায়োরিটি, বাকি কাজ পরে হবে। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করবো, ঋতুরাজ হোটেলের ঘটনা ঘটার পরে বলা হয়েছিল ভিজিলেন্স হবে, প্রত্যেকটা জায়গা দেখা হবে যে বেরোনোর রাস্তা, এসকেপ করার রাস্তা যেন খোলা থাকে। এখানে মমতা ব্যানার্জি যা প্রতিশ্রুতি দিয়েছেন কোনোটাই রাখেননি। তাই ঋতুরাজ হোটেলে যে মানুষগুলো মারা গেছিল, উনি মুখে অনেক কথাই বলতেন মমতা ব্যানার্জি, কোনো কথাই রাখেননি। সেই কারণেই আজকে এরকম অবস্থায় ওনার পার্টিকে দাঁড়াতে হয়েছে। এমনি তো এরকম অবস্থা দাঁড়ায়নি। শহর জুড়ে এই তদারকি শুরু হবে যে কোথায় কোথায় এরকম রাস্তার মানে অ্যাবসলিউটলি। আমি এখন নতুন, আমার সরকার নতুন, 6 মাস বাদে আপনারাও আমাকে ছাড়বেন নাকি? তো এই বাড়ির পারমিশন কি আমি দিয়েছি? তাই জন্য আমি একদম আমার অনারেবল সিএম এর নির্দেশ নিয়ে আমি ডিপার্টমেন্টকে বলে দেবো, সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের ইরেগুলারিটি রয়েছে নোটিশ পাঠান। যদি রেকটিফাই না করে ওটাও দেখে নেওয়া কি রেকটিফাই করলো কি না। বলা হচ্ছে এই সরু তার, তারা জানেন ডিটেলসটা, কত তারে কত কারেন্ট যায় সেটা ওনারা জানে। সেই এত কারেন্ট যাওয়ার কথাই নয়, যে কারণে শর্ট সার্কিট হয়েছে। তো যদি রেকটিফাই না করেন তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব। একজনের বেশি নামা যাবে না এরকম শুরু। হ্যাঁ, তো সেরকমই অবস্থা করে রেখেছে। নতুন বিল্ডিং ওটা হ্যাঁ, ওটাতে ঠিক। সামনের দিকে যাও। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে কি অসম মডেল, তেমন ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়।
भाजपा का मुख्यमंत्री आने के बाद पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। ছাব্বিশের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সব থেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই প্রচারে এসে সুর চড়ান, অভিযোগ করেন অবাধ অনুপ্রবেশের কারণেই বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি। ক্ষমতায় এসে সেই অনুপ্রবেশ রোখার কাজে হাত দিয়েছে বাংলার প্রথম বিজেপি সরকার। বাংলাদেশ সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অসমে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বাংলায় অনুপ্রবেশ রুখতে অসম মডেলের কথা বলেন তিনি। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। বিজেপি শাসিত অসমে অনুপ্রবেশ রুখতে 3D দাওয়াই হিমন্ত বিশ্ব শর্মার সরকারের। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট অর্থাৎ প্রথমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তারপর ডিলিট অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া, সব শেষে ডিপোর্ট অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া, মানে পুশব্যাক। অনুপ্রবেশকারী হস্তান্তরের দীর্ঘ আইনি প্রক্রিয়া, তাই পুশব্যাকের পথে হাঁটে হিমন্তের সরকার। 2026-এ মিডনাইট পুশব্যাক বলে একটি পদ্ধতিও চালু হয়েছে। এক্ষেত্রে অনুপ্রবেশকারীকে সীমান্তের এমন জায়গায় দিয়ে বাংলাদেশে পাঠানো হয় যেখানে সে দেশের কোনো সীমান্তরক্ষী নেই। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। নিউজ 18 বাংলা।